ভারত এবার যুদ্ধের জন্য নতুন করে ফাঁদ পাতছে। এই ফাঁদে যদি ডক্টর ইউনিসেফ পা দেয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আর সচেতনের জন্য বাংলাদেশের ডক্টর ইউনিসেফ যে জন্তু ম্যানেজ করেছে সে জন্তুদের যদি একবার ছেড়ে দেয় তাহলে ভারত কিন্তু একদম শেষ হয়ে যাবে। বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন। পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ, যা কল্পনাকেও হার মানায়। মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই গোপন সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর। এবার স্বৈরাচারের প্রেতাত্মাদের জন্য একটা দুঃসংবাদ হলো এই প্রথমবারের মতো বাইরে কলিজা কাহারে বলে কত প্রকার কি এটার একটা প্রমাণ দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। কি এমন বেশি আসলো যেটা দিয়া এতগুলা সিকিউরিটি লেয়ারকে ফাইরা চাঞ্চল্যকর অবস্থা, সমুদ্রে উঠেছে তুফান। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং ভারত বিদ্বেষ কতটা যে তারা ভারতীয় শাড়ি পুড়িয়ে দিল। বিএনপির যুগ্ম মহাসচিব তার সে ভারতীয় শাড়ি পুড়িয়ে দিয়েছে এবং প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই এখন তার লক্ষ্য। এই ঘটনাটি অবশ্যই নিন্দনীয়, তবে আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভারতের একটা স্টেট এমন সময় আনলো যখন বাংলাদেশের মানুষ অনেকটা আমরা শান্ত হচ্ছি। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবরগুলো 1 মিনিটের ভিতরে আপনি প্রথমে দেখতে পারেন। দর্শক, শুরুতে যে অংশগুলো শুনেছেন শুনে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বেশি সময় নষ্ট করবো না, চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আপডেট খবরগুলো দেখতে থাকি। ঘটনাটি অবশ্যই নিন্দনীয়, তবে আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভারতের একটা স্টেট এমন সময় আনলো যখন বাংলাদেশের মানুষ অনেকটা আমরা শান্ত হচ্ছি। আমাদের সরকার দেশ এবং কি বলা হয় যে দেশপ্রেমের ইস্যুতে বা সার্বভৌমত্বের ইস্যুতে পুরো জাতিকে এক করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ছাড়া মোটামুটি সবাই দৃশ্যত একত্রিত হয়েছে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তারা একত্রিত হয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তো ভারত হঠাৎ করে যে সিদ্ধান্তটা নিয়েছে, ভারতের আসাম রাজ্য, আমি মনে করি এটা আমাদের দেশের মানুষকে হালকা উস্কানোর জন্য। তবে এই ইস্যুতে আমরা নিন্দা প্রকাশ করব, কিন্তু কোনো ধরনের প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ অথবা ধরেন ভারতীয় এম্বাসি ঘেরাও বা সামহাও মিডিয়াতে বিদ্বেষমূলক বক্তব্য আমরা যেন না ছড়াই, এটা আমার কাছে নতুন ফাঁদ ছাড়া কিছু মনে হয় নাই। কারণ এই ঘটনাগুলো ভারতে চলমান, তবে এখন এই মুহূর্তে করার কারণ হচ্ছে বাংলাদেশ দেশিদেরকে আরেকটু উস্কানোর জন্য, যে না ভারতের রাজ্যে এটা যেটা হচ্ছে। অবশ্যই দেখেন, প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার লালন পালন করার সুযোগ আছে, কিন্তু ভারত কি বলছে যে ভারত আমাদেরকে তো সাম্প্রদায়িকতার মানে সবক দিতে আসছে। আসাম রাজ্যে আপনার একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে। ভারতের আসামে হোটেল, রেস্তোরাঁ এবং প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হয়েছে। আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী, দেখছেন এই সেই বিজেপি যারা লোকসভায় আমাদেরকে নিয়ে কথা বলে, এই মুখ্যমন্ত্রী যিনি আছেন, মানে আমাদের যেমন প্রধানমন্ত্রী ভারতের স্টেট ভিত্তিক রাজ্য, সেখানে আসামের যে প্রধানমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী বলা হয়, তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তো কেমন প্রধানমন্ত্রী পাইছে? এটা কি আসাম জাতির জন্য প্রধানমন্ত্রী পাইলো? না, আসামে বসবাসকারী হিন্দুদের জন্য তিনি সম্ভবত প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তার বক্তব্য হচ্ছে, গতকালকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে রাজ্য মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইনে আপনার খাওয়ার সুযোগ ছিল, সেই আইনটাকে সংশোধন করা হয়েছে, আর সংশোধনের জন্য এই বৈঠক করা হয়েছে। আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান যুক্ত করা। তো নতুন বিধান এখানে কি আছে? আসামের এই মুখ্যমন্ত্রী বলছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না, কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। তাই গতকাল থেকে তারা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ, প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের বলছেন যে আগে মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান ছিল, কিন্তু এখন এই নিষেধাজ্ঞার পরিসর পুরো রাজ্য জুড়ে। আসামে গরুর মাংস খাওয়াটা কিন্তু বেআইনি নয়, কিন্তু আসাম গবাদি পশু সংরক্ষণ আইনের নামে 2021-এ আপনার হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ছিল, কিন্তু এখন এটাকে সার্বজনীন করছে। বুঝতে পারছেন তো কেন? এখন এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যে ইস্কন ইস্যু, চিন্ময় কৃষ্ণা ইস্যু, এই সকল ইস্যুতে দুই দেশের মধ্যে জনগণ টু জনগণ একটা দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্তটা এই মুহূর্তে ভারতের একাংশ উগ্রপন্থী হিন্দু যারা, তাদেরকে হয়তো খুশি করছে, কিন্তু যারা হোয়াইট মেন্টালিটির মানুষ, যারা সেখানকার অন্য ধর্মাবলম্বীরা আছেন, তারা কি এই সিদ্ধান্তটাতে খুশি হয়েছেন? সামনে রমজান আসতেছে, একজন মুসলিমের জীবনে গরুর মাংসের বেশ কিছু কানেক্টিভিটি আছে। রমজান বলেন, কুরবানি বলেন, আরো বিভিন্ন জায়গায় আকিকা বলেন, অথবা পারিবারিক একটু আয়োজন হোক, এটা খুবই আমাদের যে রান্না বান্না, খাবার দাবার, রেসিপিগুলো কানেক্টেড। তো ভারত সরকারের এই সিদ্ধান্তটা, সরকারের বলতে আমরা আসাম রাজ্যের যে সিদ্ধান্ত দেখছি, এটা নিয়ে তাদের দেশের মানুষ কিন্তু অলরেডি সমালোচনা করছে যে এটা আরেকটা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস। আসাম রাজ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা
নেগেটিভ অ্যাক্টিভিটিস ক্রিয়েট করার জন্যই ইন্টেনশনালি এটা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও যেন মানুষ একটু চিল্লাপাল্লা করে। তবে আমরা এসব ব্যাপারে কথা বলবো না, কারণ ভারত যা চায় মাঝে মাঝে আমরা সেই ফাঁদে পা দিই। ভারতের জনগণ, আসামের জনগণই, যারা হোয়াইট মেন্টালিটির হিন্দু ভাইরা আছেন, মানুষরা আছেন, ভোটাররা আছেন, পরবর্তী নির্বাচনে এই মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মার সাথে তারা ব্যালটের মাধ্যমে বিচার করবে। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তিনি একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কেন দিয়েছেন? ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। এই মুহূর্তে মিডিয়া আগ্রাসন চলছে। ভারতের যে শক্তিশালী মিডিয়া রয়েছে এবং তাদের যে আন্তর্জাতিক লবিস্ট গ্রুপ রয়েছে, সবাই বাংলাদেশের বিরুদ্ধে দশমুখে প্রচার চালাচ্ছে। ইটস এ ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক প্রবলেম। যেখানে ভারতে হিন্দু, টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা, বাংলাবাজার পত্রিকা, এরপরে ধরুন ইলাস্ট্রেটেড উইকলি থেকে শুরু করে যত বিখ্যাত পত্রিকা রয়েছে, ইন্ডিয়া টুডে, সেই সকল পত্রিকার প্রিন্ট ভার্সন, সেই সকল পত্রিকার যাকে বলা হয় ফেসবুক ভার্সন, অনলাইন ভার্সন এবং ইউটিউবের যে মাল্টিমিডিয়া চ্যানেল দিয়ে দাঁড়ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এহেন অশালীন এবং এহেন কুরুচিপূর্ণ বক্তব্য নেই যেগুলো তারা বলছে না। তার ব্যক্তিগত জীবন, তার ধর্মীয় জীবন, তার ব্যর্থতা, তাকে নিয়ে মানে এমন সব কথা, ওগুলো যদি আমার সম্পর্কে বলা হতো, আপনার সম্পর্কে বলা হতো, ভারতের মতো একটা জায়গাতে মুহূর্তের মধ্যে আমরা অস্থির হয়ে পড়তাম, পাগল হয়ে পড়তাম। একটি কাজ করা হচ্ছে। দ্বিতীয়ত, যে প্রচারণাগুলো করা হচ্ছে ব্যক্তি ইউনূস, তার সরকার, তার সঙ্গে সঙ্গে সমন্বয়, তাদেরকে কেন্দ্র করে, এগুলো একটা ফেজ। দ্বিতীয় ফেজ এই প্রচার প্রোপাগান্ডায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। আর তৃতীয় হলো চিন্ময় প্রভু নামক যে ইসকন নেতা বাংলাদেশে আছেন, তার গ্রেপ্তার নিয়ে এবং গ্রেপ্তার পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে নানা রকম প্রচার প্রোপাগান্ডা এমনভাবে চালাচ্ছে যা শুনলে ভারতের যে কোনো মানুষের, যে কোনো নাগরিকেরই বাংলাদেশ সম্পর্কে খারাপ ধারণা আসবে। এই গেল একটা, মানে প্রচার এবং প্রোপাগান্ডার। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো সীমান্তে সৈন্য সমাবেশ। এটা আমরা কিছুই জানি না, বিকজ আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কিছু কথা বলা হয়নি। কিন্তু ভারতীয় পত্রপত্রিকা, মিলিটারি জার্নাল থেকে শুরু করে অন্য সব জায়গাতে যে কথা বলা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তারা সৈন্য সমাবেশ করেছে। কত? 35,000 সৈন্য। 3 নম্বর কি করেছে? 3 নম্বর হলো তারা তাদের উগ্র হিন্দু লোকদেরকে খেপিয়ে দিয়েছে। তাদের বড় বড় নেতা, বিজেপির বড় বড় নেতা বিভিন্ন সীমান্তে তারা জড়ো হচ্ছে, বাংলাদেশে ঢুকে পড়ার অভিনয় করছে, চেষ্টা করছে। বিএসএফ এর সঙ্গে, মানে ভারতীয় সিকিউরিটি ফোর্সের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হচ্ছে। এবং এই সকল বিষয়াদি আবার তারা পত্রপত্রিকার মাধ্যমে, মাল্টিমিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে। 4 নম্বর যে কাজটি তারা করেছে সেটা হলো তাদের উগ্র সমর্থকদের দ্বারা 2টো হাইকমিশন অফিস, কলকাতাতে যেটি রয়েছে ডেপুটি হাইকমিশন অফিস, আর আগরতলাতে আমাদের একটা ছোট্ট হাইকমিশন আছে, সহকারী হাইকমিশনার, এরকম মানে কনসুলেট বলা হয়। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।